জনম জীবন জড়িত, বিবাহ খেলনা নয়। অতএব খুব সাবধানে দেখে শুনে বিবাহ দেবেন। আর ওই যে বললাম দর্শকদের সংস্কারে যেভাবে তৈরি হয়ে তারপর বাবা মায়ের কথা সে শুনবেই। যদি সেইভাবেই সেই সন্তানকে বড় করা যায় তো বাবা মার কথা শুনবেই। আর বাবা মার কথা শুনলে এই ঠাকুর যেই কথা বলেছেন ঠিক ঠিক বিবাহ। বন্দে লোক তিলকম সত্যত বার্তা বিভূষণম অমর কীর্তিত সারণম প্রবুদ্ধম লোক জীবনম প্রণয় প্রমত্ত জাগরূপণম বন্দে জীবন জীবনম। আজকের বিষয় হলো ব্যক্তি, পরিবার এবং সমাজ, তার উন্নয়নের যে প্রাসঙ্গিকতা। খুব কঠিন বিষয়টা খুব কঠিন। এখানে কত কিছু জিনিস আসছে, ব্যক্তি, পরিবার, সমাজ, আবার সৎসঙ্গের প্রাসঙ্গিকতা, এতগুলো বিষয়। অতএব সেই বিষয়ের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু সময় খুব কম। তাই আমি একটু একটু করে টাচ করে বলছি যে সৎসঙ্গ, এই যে সৎসঙ্গ আমরা করছি, সৎসঙ্গের প্রাসঙ্গিকতা বলেছে। সেই সৎসঙ্গটা কি? সৎসঙ্গ একটা শব্দ। এই সৎসঙ্গের কথা কিন্তু শ্রীকৃষ্ণের সময়ও ছিল। শ্রীকৃষ্ণ কিন্তু এই সৎসঙ্গের কথা বলেছে। আমরা এই কলিযুগে রামকৃষ্ণ ঠাকুরও কিন্তু এই সৎসঙ্গের কথা বলেছেন, কিন্তু আমরা সেইভাবে সেই সৎসঙ্গ হয় না, দেখতে পাই না কোথাও। কিন্তু আমাদের এই অনুকূল ঠাকুর সৎসঙ্গ সেটা আমরা দেখতে পাই। এই সৎসঙ্গ দুটো শব্দ। সৎ এসেছে ওই সৎ ধাতু থেকে। সৎ ধাতুর মধ্যে আছে সত্তা, অস্তিত্ব। আর সনজ ধাতু থেকে সঙ্গটা, যে সনজ ধাতুর মধ্যে আছে অনুরাগ। তাহলে সত্তা অনুরাগ, সৎসঙ্গ হলো সত্তা অনুরাগ। আর সৎসঙ্গের তাৎপর্যটা হলো সত্তা অনুরাগী হওয়া, সত্তা অনুরাগী হওয়া। এবার বলবেন যে সত্তা মানে কি, অনুরাগ মানে কি, তাই না? সমস্ত ব্যাখ্যা এসে যাচ্ছে। সত্তা, আমাদের প্রত্যেক মানুষের একটা সত্তা আছে। সেটা কি বোঝেন তো? সত্তাটা মনুষ্য সত্তা চাই, আত্মসত্তা, বিস্তৃতি, বিধৃতি এবং সম্যক উপলব্ধি। মানুষ সবাই আমরা বিস্তৃতি চাই। আমার এই সত্তা, আমি চাই, আমার মন, আমার যে আত্মা, যে আমি ধারণ করে আছি দেহ, সে সবাই চায় আমার বিস্তৃতি, বিধৃতি এবং আত্মসত্তার সম্যক উপলব্ধি। তো এই জায়গাটাই এলো সৎসঙ্গ। সৎসঙ্গ হলো সত্তা অনুরাগী হওয়া। তাই আমাদের একটা আছে, বাণীও আছে, সংজাত শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধিতা, দৃষ্টি শুদ্ধেরই বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমনশ্চাত্ম সমর্পণম। এই যে শ্রীকৃষ্ণের সময় যে সৎসঙ্গ ছিল, তারপর রামকৃষ্ণ ঠাকুর এসে কি বললেন এই কলিযুগে? বলছে কলিযুগে তুমি ভগবান, আমাদের উদ্দেশ্য তো ভগবানকে পাওয়া। ভগবান পেতে গেলে এই যুগে কি করতে হবে? কতগুলো রাস্তা আছে, পথ আছে ভগবান পাওয়ার। সেই পথগুলো হলো কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, হঠযোগ, এইসব যোগগুলো আছে, সাধনা আছে, তার মধ্যে দিয়ে পাওয়া যাবে। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর বললেন যে এই কলিযুগে হলো একমাত্র পথ হলো ভক্তিযোগ। এই ভক্তিযোগে কি আছে? নাম জপ, জপ ধ্যান করা, সৎসঙ্গ করা, প্রত্যহ সৎসঙ্গ করা। তাহলে এটা হলো একটা দিক। এইবার আসছি সমাজ। সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজও একটা শব্দ। এই সমাজ শব্দের মধ্যে কি কি আছে? সম এবং অজ। সম হলো সম্মুখ,
সুন্দর, সম্যক। আর অজের মধ্যে আছে গমন, গতিশীলতা। তাহলে সুন্দর বা সম্যক গতিশীল জনগোষ্ঠী হলো সমাজ। আর এই সমাজে থাকবে একজন আদর্শ। সে আদর্শ হবে আপূর্বমান বৈশিষ্ট্য পায় সদ্গুরু বা পুরুষোত্তম আদর্শ। আবার ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মানুষের জীবনে শিক্ষার প্রথম উপকরণ কি? আদর্শ। তাতে আছে অনুভূতি, আর সঙ্গ, প্রশ্ন, সেবা এবং উপাসনা ও ব্যবহার দ্বারা সেই আদর্শের প্রকাশ থেকে তা অনুভব করে সেই অনুভব নিজের চরিত্রে প্রতিফলিত করাই হচ্ছে সম্যক শিক্ষা। তাহলে আমরা এই যে সমাজ, এই আমরা আদর্শকে কেন্দ্র করে আদর্শের নীতিবিধি মেনে আমরা যে সমাজ পাবো, সেটা হচ্ছে আসলে প্রকৃত সমাজ। আমি শেষের দিক থেকে ধরলাম। তাহলে এরপরে আসছে পরিবার, আবার আসছে ব্যক্তি। এই যে মানুষ, আমরা প্রত্যেক মানুষ একটা মানুষ হওয়ার কারখানা ঠাকুরের কথা বলেছেন। আমরা ঠিকই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষ তৈরির কারখানার কথা বলেছেন। তাহলে মানুষ তৈরি করতে গেলে প্রথম কি দরকার? আমাদের যে আমরা যে শাস্ত্রগুলো আছে না, আমাদের সেই শাস্ত্রে কিন্তু আমাদের ভালোর জন্যই সব কথা বলা আছে। সবটাই আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। এই আধুনিক যুগে এখন বর্তমান যে সমাজ, তাতে ওই আধুনিক ছেলেমেয়েরা কিন্তু না, সেই শাস্ত্রের কথা কেউ শুনতে চায় না। এই শাস্ত্র বেদে বলছেন যে দশবিধ সংস্কারের কথা। দশবিধ সংস্কারটা কি জানেন? একটা জন্ম থেকে একটা মানুষ বড় হয়ে মানুষ হয়ে ওঠা, তার মধ্যে 10টা সংস্কার আছে। সেই 10টা সংস্কার কি কি? গর্ভাধান, পুংসবন, সীমন্তয়ন, অনবলোকন, জাতকর্ম নিষ্কর্মণ, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন এবং বিবাহ। তাহলে একটা মানুষ যে গর্ভাধান হচ্ছে তখন থেকে 10টা সংস্কার আছে। সেই 10টা সংস্কারকে যদি আমরা ঠিক বুঝতে পারি, তাহলে কিন্তু প্রকৃত মানুষ হওয়া যাবে। এই গর্ভাধান থেকে ওই সীমন্তয়ন, নিষ্ক্রমণ, জাতকর্ম নিষ্ক্রমণ, এই সমস্ত জায়গাগুলো, এইসব জায়গাগুলো আপনারা মায়ের আছে জানবেন যে ওই যে ভ্রূণ তৈরি হয় না, তখন থেকে জন্মটা হয়ে গেল আমাদের দেহের মধ্যে, তখন থেকে কতগুলো সংস্কার মানতে হয়। সেই মানার ফলে কি হয়, যে গর্ভস্থ যে সন্তান, তার ভেতরেও কিন্তু সেই প্রভাবটা পড়ে। ওই জন্য সেই মাকে অত যত্নে, অত সুন্দরভাবে রাখতে হয়, যেন সন্তান কোনো রকম বিকৃত কিছু না হয়। এটাকে খুব গভীরভাবে চিন্তা করতে হয়। তারপরে ওই সেই সন্তান যে ভূমিষ্ঠ হয়ে গেল, তাকে কি করতে হয়? নামকরণ হয়, অন্নপ্রাশন হয়, চূড়াকরণ হয়। চূড়াকরণ হচ্ছে গুরুগৃহে অর্পণ করা। আগেকার দিনের কথাগুলো বলছি, শাস্ত্রের কথা। তাহলে গুরুগৃহে অর্পণ করা হচ্ছে শাস্ত্রের জন্য, শিক্ষার জন্য। হ্যাঁ, তারপরে আসছে উপনয়ন, সমাবর্তন, বিবাহ। সমাবর্তনে থাকছে যে সমস্ত কিছু শেখে সে এবার গৃহে ফিরল। চূড়াকরণের পর শিক্ষা দীক্ষা হয়ে গেল, এইবার সে এলো, সে এবার বাড়িতে এবার বিবাহের উপযুক্ত হলো। তাহলে বিবাহ করার আগে অনেক কিছু তাকে জ্ঞান সংগ্রহ করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। এই জ্ঞান অর্জন করার পর প্রকৃত একজন বাবা হতে হয়, তার মাও হতে হয়, প্রকৃত তারা শিক্ষিত হয়ে উঠতে পারে। তাই আমাদের এই আধুনিক যে যুগ,
এই আধুনিক যুগে তাহলে বলবেন যে আমি ওই শাস্ত্রের কথা ওই রকম জিনিসগুলো পাবো কোথায়? ওইগুলোকে একটু বই পড়তে হবে, বই পড়ে সেখান থেকে সার অংশটা নিতে হবে, নিয়ে এবার নিজেকে নিজে তৈরি করতে হবে আধুনিক যুগের সাথে খাপ খাইয়ে। যেমন এখন তো চূড়াকরণ গুরুকরণ ওইসব জিনিসগুলো তো আর গুরুগৃহে হয় না, সে গুরুগৃহে তো আমাদের স্কুল কলেজে যেতেই হবে। তার মাথায় থাকবে কিন্তু ওই দশবিধ সংস্কার, তাহলে কিন্তু ঠিক ঠিক সন্তান ভালো হতে পারবে। বুঝেছেন তো? তাই তাহলে একটা মানুষ হয়ে উঠতে গেলে ওই দশবিধ সংস্কারকে মানতে হবে, দশবিধ সংস্কার। আর তার মধ্যে আমাদের আরেকটা জিনিস আছে, মানুষের জীবনের দুটো ধারা আছে। একটা হচ্ছে সামাজিক উত্তরাধিকার, আরেকটা জৈব উত্তরাধিকার। সামাজিক উত্তরাধিকার থেকে আমরা কি পাচ্ছি? পূর্বগামীদের প্রচেষ্টা এবং প্রতিভা সংযত শিক্ষা, সেখানে সাহিত্য, শিল্প, কলা, কথা, কৃষ্টি, রীতিনীতি সমস্ত কিছু আছে, যেটা আমরা সমাজ থেকে পাই। সমাজ থেকে এই তো আমরা পুষ্ট হয়ে উঠি, সমাজ আমাদের সমস্ত কিছু দেয়, সমাজ থেকেই আমরা সমস্ত সেই সংস্কারটা আসছে সমাজ থেকে। তাই সামাজিক উত্তরাধিকার প্রাপ্তি থেকে আমরা এই অর্জন করি শিক্ষা। তারপরে এই যে জৈব উত্তরাধিকারটি কি? জৈব উত্তরাধিকার হচ্ছে যে বংশগত, গুণগত, মনোগত, দেহগত আর কি, দেহগত, গুণগত, মনোগত। এই বংশ পরম্পরায় আমাদের যে বংশের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা তার বিকাশ ঘটে। এই যে আজকে বক্তব্যের মধ্যে নেতাজির কথা বলছিলেন না, ওরকম নেতাজির মতো একটা সন্তান কি করে হয়? ওই যে দশবিধ সংস্কারকে যদি দশবিধ সংস্কারকে মেনে এবং যদি আমরা সেই জৈব উত্তরাধিকারটাকে বুঝতে পারি। জৈব উত্তরাধিকার কি হচ্ছে না, আমার বংশের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে ধরে রাখবো, ভেঙে যেতে দেবো না, আমার বংশ যেন ঠিক ঠিক থাকে। সেইভাবেই ওই রকম বনেদি বংশগুলোতে ওই রকম সন্তান আসে, আমাদের এটা ভুলে গেলে চলবে না, সেইভাবে রাখতে হবে। তার জন্যই আমাদের বৈদি বিবাহের দরকার। এই বৈদি বিবাহটা কি? বৈদি বিবাহ হলো, ঠাকুর বলেছেন যে সবর্ণ বিবাহ। সবর্ণ বিবাহটা কি? বর্ণ আমরা জানি তো, বর্ণাশ্রম, নিম্নকর্তীয় বৈশ্য শূদ্র, এই যে বর্ণাশ্রম, এই বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা, সমাজের একটা ব্যবস্থা। আর চতুরাশ্রম হচ্ছে মানুষের জীবনের একটা অধ্যায়। এই বর্ণাশ্রমের সব জিনিসগুলো যদি ভুলে যান তাহলে সব নষ্ট হয়ে গেল। সেই জন্যেই আমার সন্তানকে যখন বিবাহ দেবো তখন ওই ঠিক ঠিক বিবাহটা দিতে হবে। কিরকম ঠিক ঠিক? আমি যদি বৈশ্য ঘরের সন্তান হই, আমি বৈশ্য ঘরের সাথে যোগাযোগ করব। আর কি দেখবো? সেখানে আমার গোত্রটা যেন আলাদা হয়। আর দেখতে হবে স্বাস্থ্য টাস্থ্য সমস্ত কিছু, সব কিছুই আমাদের ওই ঠাকুর বলেছেন না, বিবাহকে খেলনা ভাবিও না, যার সাথে তোমার জনম জীবন জড়িত। বিবাহ খেলনা নয়। অতএব খুব সাবধানে দেখে শুনে বিবাহ দেবেন। আর ওই যে বললাম দশবিধ সংস্কারে যেভাবে তৈরি হয়ে তারপর বাবা মায়ের কথা সে শুনবেই। যদি সেইভাবেই সেই সন্তানকে বড় করা যায়, তো বাবা মার কথা শুনবেই। আর বাবা মার কথা শুনলে এই ঠাকুর যেই কথা বলেছেন ঠিক ঠিক বিবাহ, তাহলে আমাদের ওই সমাজ, ওই ব্যক্তি পরিবার যখন সুন্দর হবে, সেই ব্যক্তি পরিবারকে সুন্দর ব্যক্তি পরিবার ঈশ্বরকে নিয়ে, এই ঠাকুরকে নিয়ে, তার সে কৃষ্টি নীতিবিধি পালন করে যখন সে মানুষ হবে, সে তো একটা সুন্দর মানুষ হবে। আর তাই নিয়ে যত মনুষ্য গোষ্ঠী সুন্দর সুন্দর মানুষ পাবে, তখনই একটা সুন্দর সমাজ হয়ে তৈরি হবে। এটাই আমাদের এই সৎসঙ্গের প্রাসঙ্গিকতা সমাজ উন্নয়নে। ঠাকুর আমাদের সেই জিনিস দিয়েছেন। আজকে আমাদের যেই বিষয় না, বিষয় কিন্তু ছোট্ট করে বলা যায় না।
তবুও এইটুকুনি একদম সংক্ষেপেই বললাম, কারণ ওই বিষয়টা বিরাট বিষয়। যাই হোক, এখানে তো আছে আশিস দারও কিছু বক্তব্য রাখার কথা, কিন্তু আমাদের তো প্রার্থনার টাইম হয়ে গেল, 6টায় প্রার্থনা। তাই আমি এই অঞ্চলের এখানের এই চিন্ময়দার যে কথা শুনলাম, সত্যি ঠাকুরের অশেষ করুণা তার উপর বর্ষিত হয়েছে। না হলে এসব অসম্ভব ব্যাপার, অত সহজ বিষয় নয়। পূর্বপুরুষ জন্মের তার সুকৃতির ফল। যাই হোক, যারা উপস্থিত হয়েছেন এবং পারিপার্শ্বিকের সকলের মঙ্গল কামনা করে আমি কথা শেষ করছি। বন্দে পুরুষোত্তম।